এর জন্য টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে, এইটা কতটা এফেক্ট করছে বিজেপি? লক্ষ্মী ভান্ডারে ১,৫০০ টাকা একটা সংসার কি হয় বলুন তো? দাঁতন বিধানসভা মানে একটা বিশাল বিধানসভা, অনেক বড় এরিয়া। হ্যাঁ, ২৭১টি গ্রাম আছে। তাহলে এত এই গ্রামে কটা গ্রাম উন্নত হয়েছে? জলকাদা হয়ে গেছে যে সেখানে মানুষ হাঁটতে পারছে না। আমি যে প্রচারে যাচ্ছি সবাই বলছে আমাদের কিচ্ছু চাই না, আপনি একটা রাস্তা দিয়ে দেবো। দাঁতনে একটি আমি ৪০০-৫০০ বিঘা বা ১,০০০ বিঘা যদি আমি অ্যাকোয়ার করতে পারি, তাহলে একটি শিল্পাঞ্চল গড়ে তুলব। মানুষের ক্ষমতা, কাজ করার ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা, এগুলোকে তৃণমূল একদম নষ্ট করেছে খালি এই তোলা নিয়ে। আজকে ২০টি প্রদেশে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাসন চলছে, রাজ্য ক্ষমতায় আছে, কোথাও দুর্নীতি পেয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে আর নির্বাচন করানো হবে না, সব আপনার কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কেন্দ্রে পোলিংয়ের ব্যবস্থা হবে। এখনই বলতে পারি আজকের দিনে যে অবস্থা আছে, আমি ১০,০০০ ভোটে যে এখন এগিয়ে আছে এটা বলতে পারি। আগামী দিনে এই ভোটের এই যে লিড এটা বাড়বে। সফর সঙ্গে আজকে আমাদের দাঁতন বিধানসভার বিজেপির প্রার্থী অজিত কুমার জানা, তার গাড়িতে আমরা রয়েছি। আমার সঙ্গে রয়েছেন অজিত বাবু। অজিত বাবু নমস্কার। নমস্কার। আজকের সফর সঙ্গী আমরা আজ বাংলা, আপনার আজকে সফর সঙ্গী। খুব ভালো। সকালটা আমরা দেখলাম, সবকিছু সব হলো। কি মনে হচ্ছে এবার আপনি প্রার্থী হয়েছেন, এই যে এলাকার যে অবস্থা কি মনে হচ্ছে? এই যে গাড়িতে আমরা ঘুরছি, দেখছি আশেপাশের যে অবস্থা, আপনার কি অনুধাবন? আমি যখন স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফ করি, তারপরে যখন আমি মানে রোজগারের ক্ষেত্রে প্রথমে আমি কলেজ লাইফ শেষ করার পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১২ বছর পূর্ণকালীন হিসেবে কাজ করেছি। তারপরে যখন আমার পারিবারিক অবস্থা খারাপ ছিল, তখন আমাকে বাড়ি ফিরতে হলো। তো বাড়ি ফিরতে এসে আমি দেখলাম কিছু কাজ করতে হবে। তো আমি প্রথমে চাইলাম যে কিছু পশ্চিমবঙ্গে কিছু কাজ শুরু করি, কিন্তু পশ্চিমবঙ্গে তখন সেই মুহূর্তে কিছু কাজের পরিবেশ এমন ছিল না যে এখানে থেকে কিছু কাজ করা যায়। তো আমাকে বাধ্য হয়ে তখন কি হলো কি আমাকে ওই উত্তর পূর্বাঞ্চলে আমি আসাম, মেঘালয় আর নাগাল্যান্ডের দিকে চলে গেলাম ওখানে। তো ওখান থেকে আমি ব্যবসা শুরু করি। আমি ওই কিনতাম, যারা যে প্লাইউড বানাতেন যে কোম্পানিগুলো, তাদেরকে প্লাইউডের যে র মেটেরিয়াল সেগুলো সাপ্লাই করতাম ওখানে। আর বিশেষ করে সেঞ্চুরি প্লাইবোর্ডস, গ্রিন প্লাই, এনারা যারা বড় বড় কোম্পানি আছে তাদেরকে আমি মাল সাপ্লাই করতাম। আর তারপরে ধীরে ধীরে যখন মাল সাপ্লাই শুরু হলো, তখন আমি নিজে থেকে যখন আমার একটু সামর্থ্য হলো, যে একটু পয়সা হলো, তখন আমি নিজে ওখানে একটি শিল্প কারখানা ওখানে শুরু করলাম। যেটা আমি সাপ্লাই কিনে করতাম সেটা আমি নিজে বানাতে শুরু করলাম। ইচ্ছা ছিল যে বাংলায় এসে কিছু করার, কিন্তু সেই সময় আপনি জানেন আজকে গত ৫০ বছর ধরে বাংলাতে শিল্পের কি অবস্থা। একে একে করে বামপন্থী জমানার ওই হবে না, করতে দেব না, এই বন্ধ নিয়ে যেটা শুরু হয়েছে, কিছু শিল্প চলে গেছে। তারপরে এই তখন তো আর তৃণমূল ছিল না, বাম জমানাই ছিল, তখন কোনো পরিবেশ ছিল না। তার ফলে আমি ওখানে আমার যখন অল্প সামর্থ্য হলো, তখন ধীরে ধীরে আমি ওখানে নাগাল্যান্ড আর মেঘালয়ে কাজ শুরু করলাম। কিন্তু এই কাজ শুরু করা সত্ত্বেও আমি কিন্তু এই যে আমার নারীর যে টান, বাংলার যে টান, নারীর টান বা আমার ঘরের টান, আমি প্রতি ৩ মাস ৪ মাস পর্যন্ত প্রতি ঘরে আসতাম। বাবা মা ছিলেন তখন, বাবা মার দেখা করতাম, ভাই বোনরা ছিলেন, সকলের সঙ্গে মিলেমিশে একটু থাকতাম, ২ দিন ৪ দিন থাকলাম, আবার চলে যেতাম, আবার আসতাম, চলে যেতাম। কখনো আমি মাটি থেকে কখনো বিমুক্ত হয়নি, মানে যে আমি দীর্ঘ সময় চলে গেছি কখনো আসিনি, এরকম কখনো হয়নি। আমার এই গ্রামবাসীরা জানে যে প্রতিবারে যখন আমি আসি, গ্রামের মন্দির আছে, পুজো হয়, শিব মন্দির আছে, রাধা মাধবের মন্দির আছে, তো সব উৎসব অনুষ্ঠানে আমি আসতাম, কিছু অর্থ সাহায্য করতাম। তো সেই থেকে আমার ধীরে ধীরে করে ওখানে আমি যখন বড় হয়েছি, আর যখন আমার আজকে ৩-৪টা আমার এখন শিল্প প্রতিষ্ঠান হয়েছে, সবগুলো তো প্লাইউডেরই কারখানা আছে আমার, প্লাইউড বানাই আমি। আর যখন আমার ছেলেরা বড় হলো, তখন আমার মনে হলো যে এই গ্রামে যখন আমি আসতাম, দেখতাম কোনো ইয়ে নেই, রাস্তা নেই। দেখুন সব লোকেরা আপনাকে হাত নাড়াচ্ছেন। ভালোবাসাটা কত কোন জায়গাতে। আপনি সারাদিন থাকবেন আমার সঙ্গে, দেখবেন উচ্ছ্বাস, দেখবেন উচ্ছ্বাস। আর বিশেষ করে মহিলারা আছেন না, তাদের আপনি দেখবেন কি ধরনের ওরা, মহিলারা কতখানি মানে বিজেপি কে গ্রহণ করেছেন সেটা দেখবেন। এই যে মহিলার কথা বলেন, এক্ষেত্রে একটা কিন্তু প্রশ্ন এসে যায়। এই যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক এরকম মহিলাদের
সেন্টিমেন্ট নেওয়ার জন্য ভোটের জন্য টাকা দিচ্ছে, ভাতা দিচ্ছে, এইটা কতটা এফেক্ট করছে বিজেপিকে? দেখুন, এই লক্ষ্মী ভান্ডারের ভুলিয়ার এখন মহিলারা ভুলছে না। আচ্ছা। ওরা এখন লক্ষ্মী ভান্ডারের উপরে উঠে গেছে, ওরা চাইছে পরিবর্তন। কারণ লক্ষ্মী ভান্ডারে 1,500-2,000 টাকা একটা সংসার কি হয় বলুন তো? সেটাই। সেই জন্য একটা ডাক্তার দেখাতে গেলে আজকে 800-900-1000 টাকাটা ফি চলে যায়। আর আপনার ওষুধ আনতে গেলে এত ওষুধের দাম বেড়ে গেছে, তাতে হয়ে যায়। হ্যাঁ, তো লোক সব হ্যাঁ 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 হ্যাঁ, এটা সব হ্যাঁ। স্কুল পড়ুয়ারা তারাও ভক্ত, মানে 8 থেকে 80 প্রত্যেকে আপনার একেবারে ফ্যান। দাদা নমস্কার। হ্যাঁ, যে কথা হচ্ছিল, তো ওই 1,500 টাকা কিছু হয় না। আর ওই 1,500 টাকা কবে দিয়েছেন? এই গত যখন আমরা আমাদের শুভেন্দুদা ঘোষণা করলেন যে এবারে আমরা শাসন ক্ষমতা এলে 3,000 টাকা দেবো, এর ভয়ে তখন উনি আর 500 টাকা বাড়িয়ে 1,500 টাকা করেছেন। কিন্তু আমরা সেটা অন্নপূর্ণা ভান্ডারের নামে 3,000 টাকা করে প্রতি মাসে আমরা মহিলাদের দেবো। তা সত্ত্বেও মহিলাদের 3,000 টাকায় কিছু হবে না। তাদের হাতে যদি কিছু কাজ দিতে পারি, যেরকম আমাদের মোদিজি বলেছেন লাখপতি বাহিন, লাখপতি বোন, মানে আমরা যদি কুটির শিল্প করতে পারি গ্রামে গ্রামে, ঘরের কাজকর্ম করে নিজেদের যে সমস্ত দৈনন্দিন যে তাদের ব্যবস্থা সেটা করে, যদি 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় পায় কোনো মহিলা, ঘরোয়া মহিলা, সে যদি হাতের কাজ কিছু করতে পারে, তার যদি আমরা র মেটেরিয়ালস ব্যবস্থা, কাঁচামালের ব্যবস্থা, আর যদি ফিনিশ প্রোডাক্ট যেটা যে বস্তু বেরোবে, যে মানে আপনার বিক্রির যোগ্য যে ব্যবস্থা বেরোবে, যে জিনিসটা বেরোবে, সেটা যদি বিক্রির ব্যবস্থা করতে পারি, তাহলে ঘরে বসে সে কিছু টাকা রোজগার করতে পারে। আমার মনে হয় যে মোদিজি যে পরিকল্পনা, সেই কুটির শিল্পকে ওটা যদি আমরা গ্রামে গ্রামে নিয়ে আসতে পারি, তাহলে এক একজন মহিলা উনি বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। তার ফলে সে একটি ভালো খেতে পারবে, তার ছেলেকে ভালো পড়াতে পারবে, ভালো পড়াতে পারবে, আর ভালো একটু খেতে পারবে, একটু তার সাশ্রয় হবে, একটু মেয়েদের যেটা থাকে লক্ষ্য থাকে একটু গয়নাগাটি গড়ানো, সেটাও করতে পারবে। তো সেটা 1,500-2,000 টাকার মধ্যে কিছু হবে না। তার জন্য একটু ওদের কুটির শিল্প ব্যবস্থা করতে হবে। সেটা আমরা ধীরে 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 আমাদের কেন্দ্রীয় প্রকল্প আর রাজ্য প্রকল্প নিয়ে যাতে গ্রামে গ্রামে কুটির শিল্প করতে পারি তার চেষ্টা করবো। এটা খুব ইনোভেটিভ আইডিয়া, ওটা করতে হবে। নাহলে আপনি যদি নারী সমাজ পিছিয়ে পড়বে। নারী যদি সমস্ত ভারতবর্ষের সমাজকে আপনি উন্নত করতে চান, তো তাদের অর্থনৈতিক উন্নতি যদি না হয়, তো উন্নতি হবে কি করে? অর্থনৈতিক উন্নতি তো আর সব জায়গায় তো বড় বড় শিল্প হবে না। সেজন্য আপনার কুটির শিল্পের মাধ্যমে কি করে আমরা গ্রাম বাংলার যে বিশেষ বিশেষ জায়গা যেখানে কিছু কিছু র মেটেরিয়ালস আছে, তাকে লোকজন আপনাকে ইয়ে করছে, সবাই ফ্যান তার মানে। হ্যাঁ, এখানে সবাই আমার, বিশেষ করে সবাই আমাকে খুব ভালোবাসে। ভোট দিও বোন বিজেপিকে। তো এরা এই জিনিসটা আমরা ভেবেছি যে আমরা 3,000 টাকা করে দেবো। তা সত্ত্বেও সময়ের সাথে সাথে আমরা যাতে কুটির শিল্প গড়ে তুলতে পারি গ্রামে গ্রামে, তার চেষ্টা করবো। একদম। এই যে দাঁতন বিধানসভা, মানে একটা বিশাল বিধানসভা, অনেক বড় এরিয়া। হ্যাঁ, 271টি গ্রাম আছে। তাহলে এত এই গ্রামে কটা গ্রাম উন্নত হয়েছে লাস্ট 15 বছর? আমি যদি দেখি, আমি আসছিলাম আপনার বাড়িতে, দেখছিলাম রাস্তায় কোনো লাইট নেই, অন্ধকারে ছেলে মেয়েরা পড়ে বাড়ি ফিরছে। কি অবস্থা? কি আপনি লাইটের কথা বলছেন, আমি তো আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে এখনো অল্প বৃষ্টিতে এত কাদা মানে কাদা যুক্ত জল হয়ে গেছে, জল কাদা হয়ে গেছে, যে সেখানে মানুষ হাঁটতে পারছে না। আমি যে প্রচারে যাচ্ছি সবাই বলছে আমাদের কিচ্ছু চাই না, আপনি একটা রাস্তা দিন বাবু। আমি দেখে তো খারাপ লাগে, খুব খারাপ। আমি নিজে এত খারাপ লাগে যে 79 বছর হয়ে গেল, আর কত বছর লাগবে ভারতবর্ষকে আমাদের এই পশ্চিমবাংলা উন্নত করতে? একদম দুটো। আর বামফ্রন্ট সরকার 35 বছর, অনেক লম্বা সময় এখানকার ভোটাররা দিয়েছেন, 35 বছর। তাতে ওনাদের অনেক সুযোগ ছিল এখানে উন্নতি করার, রাস্তা মানে জনসেবা উন্নতি করা বা অর্থনীতি উন্নতি করা, তা সেটা করেননি। আর তৃণমূলকে আমরা আশা করেছিলাম, প্রথমে তো আমরা বিজেপি তৃণমূলের সঙ্গেই ছিলাম, আমরা তো ভেবেছিলাম যে মমতাদি কিছু করবেন, কিন্তু সে গুড়ে বালি। মমতাদি কিছু করলেন না। সে স্বজন পোষণ,
ভাইপো আর যাদের নিয়ে উনি কাজ করলেন তারা নিজেদের আর সেই সঙ্গে যোগ হলো দুর্নীতি। দুর্নীতি তো আছে একদম। তো আজকে আপনি দেখবেন যারা সাধারণ মানুষ, আচ্ছা এই রাস্তাঘাট হয়নি তার মানে এটা কি? পয়সা তো এসছে, সরকারি যোজনাতে পয়সা এসছে, ট্যাক্সের পয়সা এসছে, এখানে তো পয়সা গেল কোথায়? গেলে ওই যারা তৃণমূলের যারা প্রধান, তৃণমূলের যারা নেতৃবর্গ তাদের কাছে গেছে। তারা অট্টালিকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, তাদের আজকে ব্র্যান্ডেড কাপড় চাপড় পরছে, গাড়ি পরছে, ওদেরই উন্নতি হয়েছে। আচ্ছা বিজেপি আসলে রাস্তাঘাটগুলো হবে তো? অবশ্যই। আমাদের প্রথমে এলে আমি করছি যে বৃষ্টির আগেই, জুন জুলাইতে বৃষ্টি হয়ে যায়, আমরা যদি মে মাসে, জুন জুলাইতে বৃষ্টি হয়ে যায়, আমরা যদি মে মাসে আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই 2 মাসের মধ্যে যাতে মানুষ কাদা পায়ে ঘরে ঢুকতে না হয়, তার জন্য কমপক্ষে যদি ভোট দেবেন সবাই হাত নাড়িয়ে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে। সবাই এখানকার সবাই আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে। আর বিশেষ করে আমার এখানে আমি যখন থেকে কাজে নেমেছি, আমার যে একটা সুনাম আছে কি আমি খুব সমাজসেবী, আমি কোনো অর্থ পিপাসু নয়। তার কারণ হচ্ছে কি, যেখানে রাস্তাঘাট ছিল না, মানে এমন রাস্তা আছে মানুষ হাঁটতে পারতো না, সেখানে আমি মোরাম দিচ্ছি নিজের পয়সায়। আমি কোনো সরকারি পয়সা বা কারো ধার কিছু নেই, নিজের পয়সাতে আমি ওখানে, আমার একটু সামর্থ্য আছে বলে আমি ওখানে রাস্তাঘাট বানিয়েছি, ইটের টুকরো দিয়ে রাস্তা বানিয়েছি, মন্দির ভগ্ন, মানে পুজো করার অবস্থা নেই, সেখানে আমি ওই কিছু ভগ্ন মন্দির যাতে, মানে ভাঙা মন্দির যাতে একটু রিপেয়ার করা যায়, তার জন্য একটু অর্থ সাহায্য করেছি। নতুন মন্দির হচ্ছে, সেখানেও দিয়েছি। দুস্থ যারা আছেন, যারা গরিব কিন্তু রোগগ্রস্ত, তাদের পয়সা নেই, তাদেরকেও আমি কিছু অর্থ সাহায্য করে যাতে ওনারা রোগ সারাতে পারেন, তার জন্য আমি চেষ্টা করেছি। তার ফলে কি হয়েছে না, আমার এই এলাকাতে একটা সমাজ সেবক হিসেবে, আর উনি কোনো অর্থ কামাতে এসছেন বা রাজনীতিকে ধান্দা করতে এসছেন এই পরিচয়টা নেই। সবাই আমাকে এইভাবে জানেন যে উনি একজন ভালো এখানকার। আপনি একটু আমার কথা বিশ্বাস করবেন না, যখন আপনি আমার সঙ্গে যাবেন, যখন ঘুরবেন, আপনি বা পাবলিকও জিজ্ঞেস করবেন, আপনি যারা ভোটার আছে এখানে তাকে জিজ্ঞেস করবেন যে অজিত বাবু কেমন লোক, তাহলেই বুঝতে পারবেন আপনি। দাঁতনকে তাহলে কিভাবে আপনি দেখতে চান ভবিষ্যতে? দাঁতনে একটি আমি 400-500 বিঘা বা 1000 বিঘা যদি আমি অ্যাকোয়ার করতে পারি, তাহলে একটি শিল্পাঞ্চল গড়ে তুলবো। আর আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা পশ্চিমবঙ্গেও শিল্প করেন, আর অনেকে পশ্চিমবঙ্গের বাইরেও শিল্প করেন, তাদেরকে আমি আগ্রহ করবো যে আমরা শিল্পের পরিবেশকে তৈরি করবো, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কর্মসংস্কৃতি, যেটা কর্মসংস্কৃতি আজকে নেই, যেটা বিশেষ করে কর্মসংস্কৃতি, মানে মানুষ কাজ করে খেটে খুটে পয়সা রোজগার করবে। আচ্ছা এখানে আপনি একটু বিরত করছি, এই যে কাজ করে খেটে খুটে ইনকাম করবে আর উপার্জন করবে, এই যে বিষয়টা কি মানুষের মধ্যে ধীরে ধীরে কমে যাচ্ছে? কারণ তৃণমূলের আমরা দেখলাম যে লাস্ট 15 বছরে সবাই পার্টি করছে এবং তোলা তুলছে, এই যে জিনিসটা, এটা তো ভাঙা দরকার। এইটা হচ্ছে কি, মানুষকে সব তা পঙ্গু করে দিচ্ছে, মানে মানুষের যে কর্মক্ষমতা, যে ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্সেসটাকে আমরা ডিস্ট্রয় করে দিচ্ছি। মানুষের ক্ষমতা, কাজ করার ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা, এগুলোকে তৃণমূল একদম নষ্ট করে দিচ্ছে। খালি এই যে তোলা নিয়ে, এটা তোলা নিয়ে তা কি চলবে? ওখানে কয়েকজনের হতে পারে। আপনি ব্যবসা করছেন, কোনো তোলা দিতে হচ্ছে? তোলা না, ওখানে কোনো তোলা দিতে হচ্ছে কিছু তোলা দেয়নি। আপনি এখানে ব্যবসা করলে, যদি তৃণমূলের সময় করলে তো আপনার তোলা দিয়ে শেষ হয়ে যেত, আমরা করতে পারতাম না, সেই জন্য তো আমাকে ওখানে যেতে হয়েছে। যদি এখানে তৃণমূলের সময় আমি যে চেষ্টা করিনি তা নয়, এখানে অনেক চেষ্টা করেছি। তৃণমূলে যখন ওই সময় আমি 4-5 বছর আগে, ওনার যে ইন্ডাস্ট্রিয়াল যে কর্পোরেশন ছিল, তার যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি আগে বিজেপি আমাদের ছিলেন, কার্যকর্তা ছিলেন। ওনার তৃণমূলে যোগ দিয়েছিলেন, ওনার সময় পরিচিত ছিল ক্যাপ্টেন, নামটা ভুলে যাচ্ছি ওনার কাছে আমি গেছিলাম যে একটু আমাকে জমি দিন, যাতে আমি কিছু একটা কাজ করতে পারি ওখানে। কিন্তু যে কোনো কারণে হোক সেটার ফ্রুটফুল হয়ে উঠতে পারেনি। আমি এখানে পরিবেশ দেখতে পাইনি, যে কাজ করার পরিবেশ দেখতে পাইনি। তো ফলে আমি বাইরেই কাজ করেছি, বাইরে হয়েছে, কিন্তু এবারে পশ্চিমবঙ্গে সেই পরিবেশটা তৈরি করবো, শিল্পাঞ্চল গড়ে তুলে, যাতে এখানে বিভিন্ন প্রকার কাজ হয়। আপনার হ্যান্ড গ্লাভস তৈরি হতে পারে, চিপস, যে আজকে যে আপনার
আপনার মোবাইলে। এআই মাধ্যমে যে মোবাইলে যিনি আছে, তারপরে কম্পিউটারের চিপস লাগছে, আপনার ল্যাপটপে লাগছে, তো বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্স একটা হাব। ইলেকট্রনিক্স হাব যদি তৈরি করতে পারি তাহলে তাহলে প্রচুর কাজের সংস্থান হবে, আর এখানে আর আমাদের সেই পরিবেশ গড়ে তুলবে, এবং আর্থসামাজিক পরিবেশ উন্নত হবে। হবে হবে হবে। সেই জন্য এখানে আমি যে আমার একটা ব্যাক অফ দ্য মাইন্ডে এটা আছে, একটা শিল্পাঞ্চল, যেহেতু আমি শিল্প আমার আমার জীবনে অঙ্গ সেই জন্য শিল্পাঞ্চল গড়ে তোলার একটা পরিকল্পনা আমার আছে। তো যদি কোনো কারণে আমাকে যদি শিল্পাঞ্চল দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, তো সেটা আমি খুব ভালো করে করতে পারবো, সেটা আমার একটা মনে একটা বিষয় ইচ্ছা আছে। আচ্ছা, এই যে শিল্পাঞ্চল করবেন এটা খুব ভালো উদ্যোগ এবং মানুষের উপকার হবে, কিন্তু একটা শিল্পাঞ্চল করতে গেলে আমরা যদি দেখি কি কি দরকার, ইনফ্রাস্ট্রাকচার উন্নতি দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে, তার পাশাপাশি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা যদি পরে যদি বিজেপি আসে পরে যদি ব্রেক করে তাহলে তো শিল্প হবে না। আমরা যেদিন ক্ষমতায় আসবো ডে ওয়ান থেকে ল অ্যান্ড অর্ডার একদম চোস্ট থাকবে, এত টাইট থাকবে কেউ টুফু করতে পারবে না। আরে বাবা, এটা গ্যারান্টি, একদম গ্যারান্টি। এখানে আপনি যোগীজি কি দেখেছেন কিনা? যোগীজি বুলডোজার দেখেছেন তো? এখানে কি বুলডোজার চলবে? বুলডোজারের বাপও চলবে, হয়তো আপনার জেসিবি চলবে বা ইয়ে চলবে, আপনার জেসিবি চলবে, আপনার ইয়ে ওই এটা যে বড় বড় থাকে না আপনার, কি বলে ওটাকে, যে আপনার পকল্যান্ড চলবে, খালি জেসিবি না পকল্যান্ড চলবে। মানে ল এন্ড অর্ডার সিচুয়েশন ঠিক, হ্যাঁ একদম। এখানে ল এন্ড অর্ডারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। এখানে এই এত মাফিয়া রাজ, তৃণমূলের ও সব। আরে আপনি কি, এখানকার তো কিছুই নেই এখন যেটা চলছে, তার থেকে আপনার উত্তরপ্রদেশে না অনেক বেশি বড় রাজ্য, আর ওখানে মাফিয়া রাজের তো একটা চক্র ছিল ওখানে, যেখানে যোগীজি এসে সবকে টাইট করে দিয়েছেন, আর উনি বলে দিয়েছেন হয় সিধে হয়ে যাও, নাহলে জেলে যাবে বা উপরে যাবে। তা আমাদের সেই আদর্শ কিন্তু আমাদের যোগীজি আছেন। আরে আপনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের একজন অন্যতম আপনি সদস্য, মানুষ তো আগে স্বাগত জানাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস আমাদের এই যে সমাজ কল্যাণে কতটা গুরুত্বপূর্ণ? পুরোপুরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শুরুবাত বা যে সমস্ত কর্মপদ্ধতি টোটালি সমাজকে কেন্দ্রিত করে, কারণ ওখানকার যারা কার্যকর্তারা থাকেন, যে সমস্ত ওয়ার্কার থাকেন, তারা সবাই অবিবাহিত থেকে খালি গেরুয়া কাপড় পরেন না, শুভ্র বেশ থাকে, সাধারণ পরিবেশ থাকে, আপনার পোশাক আশাক থাকে, সবাই সন্ন্যাসী মতন জীবনযাপন করে, সাধারণ ভাবে খাওয়া দাওয়া, সাধারণ ভাবে থাকা, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবল রাষ্ট্রের উন্নতি, সমাজের উন্নতি, জনসাধারণের উন্নতি কি করে করা যায় সেটাই চেষ্টা। আমি তা সেই ভাবধারাতে আমি তো হয়েছি, অভ্যস্ত হয়েছি। তো আজকে আমার সংঘ জীবন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জীবন হলো 52 বছর। আমি 74-এ আমি প্রবেশ করেছিলাম, মানে সংঘ প্রবেশ হয়েছিল, সংঘতে আমি জয়েন করেছিলাম। আর 75-এ আপনার ইমার্জেন্সি ঘোষণা হয়েছিল, আপনি জানেন, তখন তো আপনি জন্মগ্রহণ করেননি, কিন্তু আপনি যে শুনে থাকবেন, ইন্দিরা গান্ধী যে ছিল আপনার, যে ওনার যে নির্বাচন ক্ষেত্র ছিল, সেই নির্বাচন ক্ষেত্রে উনি কিছু কারচুপি করেছিলেন। জয়নারায়ণ বসু ওনার বিরুদ্ধে, উনি যে প্রার্থী ছিলেন, উনি কোর্টে কেস করেছিলেন, সেই কেসে উনি হেরে গেছিলেন ইন্দিরা গান্ধী এলাহাবাদ হাইকোর্ট থেকে। তো তখন হেরে যাওয়ার পরে উনি আর পদত্যাগ করেননি, উনি ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। আর ওই ইমার্জেন্সি আমরা বিরোধিতা করেছিলাম, যে ইমার্জেন্সি ব্যক্তিগত কারণে হতে পারে না, দেশের এমন কোনো পরিস্থিতি নেই যে ইমার্জেন্সি ঘোষণা করতে হবে। তো আমরা জনসংঘর্ষ সমিতির নাম দিয়ে ইমার্জেন্সি যে আমরা তার বিরোধিতা করেছিলাম। আমি 112 দিন জেলে ছিলাম ওই সময়, 112 দিন আমি মেদিনীপুর সেন্টার, আমি তখন অ্যারেস্ট হয়েছিলাম ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে, ওখানে ঝাড়গ্রাম শহর থেকে। আমি ঝাড়গ্রামে ওই সময় পড়াশোনা করতাম, রাজ কলেজে গ্রাজুয়েশন করছিলাম ওই সময়। তো আমাকে তখন গ্রেপ্তার করা হয়। প্রথমে একদিন ওখানে ঝাড়গ্রাম যে সাব ডিভিশনাল জেল ছিল ওখানে রাখা হয়, পরের দিন আমাকে শিফট করা হয় আপনার মেদিনীপুর সেন্ট্রাল জেলে, ওখানে 112 দিন ছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে যে আপনার জনতা পার্টি যে গঠন হলো, জনতা পার্টি গঠন হওয়ার পরে তো আমরা সেই জনতা পার্টির হয়ে আমি কাজ করেছিলাম। আমি গেছিলাম, কোলাঘাটে থাকতাম, আর ওই তাম্রলিপ্ত জেলায় তখন সুশীল ধারা বলে একজন আমাদের গান্ধীবাদী নেতা ছিলেন, ওনাকে সেই জনতা পার্টির ওনাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, প্রার্থী করা হয়েছিল, ওনারা আমরা কাজ করেছিলাম। আর কাজ করে উনি যখন জিতে গেলেন, মানে নির্বাচন শেষ হয়ে গেলো, আমরা এসে আমরা সংঘের কাজে লেগে গেলাম আমরা। আর সংঘকে সেই সময় বেআইনি ঘোষণা করা হয়েছিল। তার ফলে পরে ইন্দিরা গান্ধী যখন উনি পদত্যাগ করলেন, আর তিনি সংঘকে উপর থেকে বেআইনি ঘোষণাও উনি তুলে নিয়েছিলেন। তারপর থেকে আমরা স্বাভাবিক কাজে শুরু করেছি। আর আমি কলেজ ছাড়ার পরেই বলেছি আপনাকে যে 12 বছর সংঘের একদম যে কার্যপদ্ধতি, পূর্ণ সময়ের যে কাজ, এর বলে পূর্ণকালীন কার্যকর্তা হিসেবে
পুরো কাজ মানে করেছি। পুরো দেশ সেবা। হ্যাঁ, দেশ এবং আজকে আপনার যে দায়িত্ব সেটাও কিন্তু সেই মানুষের সেবাই। হ্যাঁ, সেটা আপনাকে মাঝখানে বলে দিই। আমার হ্যাঁ। যখন বিয়ে হয়, বিবাহ হয়, আচ্ছা। তখন আমার স্ত্রীকে প্রথম দিন বলেছিলাম যে আমি, আচ্ছা আমার বাবাও যিনি শ্বশুর মশাই, হ্যাঁ। তিনিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই ছিলেন, মানে আচ্ছা। সংঘ চালক ছিলেন, একটা আচ্ছা। জেলার সংঘ চালক ছিলেন। আচ্ছা। তারপরে সেটাও একটা কারণ যে উনি, যেহেতু আমি সংঘ স্বয়ংসেবক, সেই জন্য ওনার মেয়েকে, কারণ ওই সময় আমার যে আর্থিক পরিস্থিতি ছিল আর ওনাদের যে আর্থিক পরিস্থিতি ছিল সেটা অনেকটা ডিফারেন্স ছিল। আচ্ছা। সাধারণত কি হয় যে ছেলের আর্থিক পরিস্থিতি ভালো থাকে, মেয়ের খারাপ থাকলে ওখানে দেয়, কিন্তু ও আমার ক্ষেত্রে উল্টো ছিল। তো তিনি কিন্তু আমার শ্বশুরমশাই বলেছিলেন না, ছেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ছিল, প্রচারক ছিল, ওকে আমার বিয়ে মানে আরএসএস করাটা একেবারে ডিভিডেন্ট হয়ে গেল। আর আমি প্রথম দিন বলেছিলাম আমার স্ত্রীকে যে দেখো, আমি দেরিতে বিয়ে হলো, আমরা 65 বছর যখন বয়স হবে আমার, তখন কিন্তু আমি আবার সংঘের কাজে ফিরে যাব আর সমাজসেবায় ফিরে যাব। আচ্ছা, এই যে এত দুর্নীতির কথা আপনারা বলেন তৃণমূলের, যদি বিজেপি ক্ষমতা আসে দুর্নীতি হবে না সেই গ্যারান্টি দিতে পারবেন? আপনি কেন্দ্রীয় সরকারে প্রায় 12 বছর আছে বিজেপি, 3টে টার্ম চলছে, কোন দুর্নীতি আপনার চোখে পড়েছে বা আপনি কিছু দুর্নীতি উজাগর করতে পেরেছেন? কিছু হয়নি। আজকে 20টি প্রদেশে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাসন চলছে, রাজ্য ক্ষমতায় আছে, কোথাও দুর্নীতি পেয়েছেন? সেজন্য দুর্নীতি আমাদের কোনো বিষয় নেই। দুর্নীতি আমরা এসেছি মানুষের সেবা করার জন্য। প্রথমে যখন শুরু করেছিলাম আপনাকে দিয়ে, অটল বিহারী বাজপেয়ী আমাদের আদর্শ, এল.কে. আডবাণী আমাদের আদর্শ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আদর্শ, নেতাজি আমাদের আদর্শ, আমাদের বিবেকানন্দ আমাদের আদর্শ। যারা এই ধরনের মহাপুরুষ, যারা যে পার্টির আদর্শ হয়, সেই পার্টি কি দুর্নীতি করতে পারে নাকি? দুর্নীতি করবে না। আর আমরা কাজ করতে এসেছি। আপনি দেখবেন, আপনার তো বয়স খুব অল্পই আছে, আপনি এই 5 বছরে দেখবেন এই পশ্চিমবঙ্গের কতখানি উন্নতি হচ্ছে। তখন আমরা যদি যখন শাসন ক্ষমতা আসবো, 100 দিন পরে হয়তো যদি সুযোগ সময় হয় তাহলে মুখোমুখি হবো, তখন দেখাতে পারবো 100 দিন 200 দিন আর 1 বছর পরে আমরা কতখানি, আমরা খুব তাড়াতাড়ি সমস্ত উন্নতির চেষ্টা করবো, খুব তাড়াতাড়ি, যাতে কি হয় যে মানুষ কমপক্ষে যে ন্যূনতম যে সুবিধা যেটা আছে না, সেটা যেন পায়। এর পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যুব সমাজ। আপনি ব্যবসা করেন, আপনার বিশাল বড় শিল্প আছে, সেখানে তো অনেক মানুষের কর্মসংস্থান, কিন্তু বাংলার এখন যে অবস্থা যুব সমাজ, সেখানে যুবসাথী পাচ্ছে 1,500 টাকা। এই যে গোটা বিষয়টা থেকে আপনি কি আপনার পরিকল্পনা কি করে সাহায্য এটা তো যুবকদেরকে অপমান, তো মানে তার মানে এই পশ্চিমবঙ্গ সরকার যে শিল্প আনতে পারছে না, কোনো কাজ দিতে পারছে না যুবকদের, আর সেখানে 1,500 টাকা করে ওদেরকে যুবক বেকার ভাতা দিচ্ছে, এটা অপমান নয় যুবকদের? আর পরিযায়ী হয়ে অন্য জায়গায় যাচ্ছে। আমি তো এখানকার আমার এলাকার অনেককে আমি আমার কারখানায় কাজ দিয়েছি, ওরা কাজ করছে। আপনি কখনো, তারা ভোটের সময় আসবে, যদি কখনো আসেন দেখবেন, জিজ্ঞেস করে আমি ব্যক্তিগতভাবে ঠিক করেছি আমি একটি শিল্প গড়ে তুলবো এখানে। আচ্ছা। হ্যাঁ, সে সরকার করুক না করুক, যেহেতু আমার শিল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, আমি পরিবেশ বান্ধব একটি শিল্প গড়ে তুলবো, যেখানে কমসে কম 700-800 থেকে 1000 ছেলে মেয়ের একটা চাকরি হতে পারে ইমিডিয়েট। সেটা আমি আমার ফল ঘোষণার পরেই আমি এটা নিয়ে ব্যক্তিগতভাবে, তার জন্য একটা অফিসের জায়গা কিনে অলরেডি রেখেছি। আচ্ছা, আপনারা কেনা হয়ে গেছে? অফিসে জায়গা কেনা হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়নি, বায়না দেওয়া হয়ে গেছে। সেটা যেহেতু ভোটের কাজ এসে গেলো বলে হয়নি, তো ভোটের পরেই আমি ওটা রেজিস্ট্রেশন করব। অফিসে জায়গা নিয়েছি এই মেন রোডের উপরেই, একটু এগিয়ে গেলে ওখানে। তারপরে আমি একটি 30-35 বিঘা জমি নিয়ে একটি শিল্প গড়ে তুলবো, যেটা এখানকার সেই শিল্পর সঙ্গে সঙ্গে দুটো জিনিস আছে, এক তো কাজ যেরকম পাবে, আর সেই শিল্পের যে উৎপাদন যেটা হবে, সেটা সাধারণ মানুষ যাতে কম পয়সা পেতে পারে, তাতে গরিব মানুষরা যাতে সেই জিনিসটাকে নিয়ে তাদের কাজে লাগাতে পারে, তাদের সাশ্রয় যাতে হতে পারে, সে চেষ্টা করছি আমি। মানে পরিবেশ বান্ধব আর কর্মসংস্থান আর সাধারণ মানুষের মানে কি বলবো, ওটা কেনার সাধ্যের মধ্যে আসবে। ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়ে অনেকে ঘর ভেঙে গেছিল। তো আমি যখনই আমার সামর্থ্য মতো যখন আমার সামনে বিষয়টা এসছে, সেটা আমি করেছি, আমি সহযোগিতা করেছি আর্থিকভাবে, শারীরিকভাবে। এটা কিন্তু মানে সচরাচর দেখা যায় না।
মানে এখনকার সময়। এবং আপনি যে 21শে বিধানসভা কথা বলছিলেন, সেই সময় তো দাঁতনের পরে জিততে যেতেনি, যতটা আমরা খবর পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা একেবারে কম মার্জিনে 623 ভোটে হেরেছে। হ্যাঁ, আর সেটাকে আমি বলবো উনি যিনি ছিলেন প্রার্থী উনি হারাননি, হয়তো এই সময় হারানো হয়েছে। আচ্ছা, এবার কি হবে না তো সেটা? এবারে তো কোনো প্রশ্নই নেই, কারণ আচ্ছা। এবারে যে আপনি দেখছেন এসআইআর দেখেছেন, হুম, এসআইআর যে যে আপনার শক্তপোক্ত কাজ, নির্বাচন কমিশন কত শক্ত হয়েছে, হুম, যে নির্বাচন হবে তার যারা প্রকৃত ভারতীয় ভোটার হুম, আর স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে, হুম, তো সেটা তারা করেছে। হুম, সেটাকে পশ্চিমবঙ্গে নয়, বিহারেও করেছে, বাকি জায়গায় তো নির্বাচন কমিশন করছে। হুম, তো এবারে সেই জিনিসটা হবে না। আর মনোজ আগরওয়াল যিনি নির্বাচন হুম, কমিশনের এখানকার যিনি প্রমুখ আছেন, হুম, হুম, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে আর নির্বাচন করানো হবে না, সব আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কেন্দ্রে পোলিং এর ব্যবস্থা হবে, ভোটের ব্যবস্থা হবে। হুম। তো আমার এবারে নিশ্চিত যে এবারে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। দাঁতনের ফল কি হবে? দাঁতনে ফল মানে আমি আপনাকে বলবো আপনার আশাতীত ফল হবে। আপনি আচ্ছা। হ্যাঁ, এখানে আমি তো জিতছি বটে, হ্যাঁ, হ্যাঁ, আর ভালো মার্জিনে জিতবো। হ্যাঁ। এখনই বলতে পারি, আজকের দিনে যে অবস্থা আছে, আমি 10,000 ভোটে যে এখন এগিয়ে আছে এটা বলতে পারি। আগামী দিনে এই ভোটের এই যে লিড, হুম। এটা বাড়বে আরো। আচ্ছা, একটা কথা দিয়ে শেষ করব। এখন আমরা ওই যে ইন্টারভিউর সময় লিখতে হয়, আমাদের যেটা প্রোটোকল, যে অজিত কুমার জানা কমাদি বিজেপির প্রার্থী দাঁতন। আচ্ছা, এটা 4 তারিখে পরে বিজেপি বিধায়ক লিখতে হবে তো? লিখবো তো? হ্যাঁ, লিখতে পারেন। আমি আমি আচ্ছা, আমি আমি সেই গ্যারান্টি দিচ্ছে? একদম আমি 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 এই বিধানসভাতে হ্যাঁ। বিধায়ক হয়ে আগামী দিনে যে বিধানসভা আমাদের হবে, হুম। সে বিধানসভা প্রবেশ করছি, এর মধ্যে হুম। কোনো দ্বিমত নেই। একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অজিত বাবু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। একেবারে খোলামেলা আড্ডা। তিনি বললেন যেটা, যে রাজনীতি নতুন নয় তার কাছে, সমাজসেবা, দেশ সেবা, মানুষের কল্যাণের অনেক দিনের যাত্রা, তার দীর্ঘকালীন যাত্রা। রাষ্ট্র স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ বছর, এবং তারপরে আজকে তিনি দাঁতনের বিজেপির বিধায়ক পদে লড়ছেন, প্রার্থী হিসেবে তিনি লড়ছেন। এবার আমরা প্রশ্ন করেছিলাম বিধায়ক আমরা পরে লিখবো তো? হ্যাঁ, অকপটে বললেন যে লেখা হবে 4 তারিখের পরে। তিনি বললেন, তো দেখা যাক সময় কি বলে। আমরা আবার আসবো, আপনার সঙ্গে দেখা করব, কথা বলবো 4 তারিখের পরে। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।